আমাদের আজকের গল্প বিকেলে ভোরের ফুল। কলমে শম্পা শম্পী চক্রবর্তী। তোর কি আর নবনীতাকে মনে পড়ে না নৈরিত? হুইস্কির গেলাসে আলতো করে সবেমাত্র ঠোঁট দুটো ঠেকাতে যাবে, সেই মুহূর্তেই প্রশ্নটা করে ওঠে একসময় সহপাঠী তথা অকৃত্রিম সুরিত সৈকত। নবনীতা, এই নামটা জীবনে কখনো ভুলতে পেরেছে নাকি ভুলতে পারবে ডাক্তার নৈরিত চ্যাটার্জি? তবু কেন জানা নেই গেলাস থেকে খানিকটা হুইস্কি এক নিমেষে খেয়ে নিয়ে স্মিত হাসি হেসে বলে ওঠে, কে নবনীতা সৈকত? কেন, আর কোনো নবনীতা তোর জীবনে এসেছে নাকি নৈরিত, যে মেডিকেল কলেজের প্রথম বর্ষে সেই নবনীতাকে ভুলেই গেলি? তুই নবনীতাকে যেন কি একটা নাম ধরেও ডাকতিস সে সময়, এখন অবশ্য ঠিক আমার মনে পড়ছে না। কৃষ্ণকলি, আমি তারেই বলি, ডাক্তার কৃষ্ণকলি সেন। সৈকতের কথাগুলি শেষ হওয়ার পূর্বেই গেলাসে যতটুকু হুইস্কি পড়েছিল সেই তলানিটুকু এক চুমুকে খেয়ে নিয়ে পুনরায় স্মিত হেসে বলে ওঠে নৈরিত, তাহলে তোর মনে আছে তোর কৃষ্ণকলিকে? আমি তো ভেবেছিলাম ডাক্তার নৈরিত চ্যাটার্জি তার প্রথম প্রেমিকা নবনীতা সেন ওরফে কৃষ্ণকলিকে সত্যিই ভুলে গেছে। ভুলতেই তো চাই 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 সৈকত, কিন্তু পারছি কই। আজ 30 বছর ধরে ওই নামটাই তো বয়ে বেড়াচ্ছি রাত্রি দিন, কিন্তু সে তো আমার কথা ভুলেও কোনোদিন মনে করে কি এক মুহূর্তের জন্য? তা ভেবে দেখেছিস তোরা কেউ? তাকে মনে রাখার দায় কি শুধু আমার একারই আছে? তাছাড়া এখন তো তোদের কাছে আমি একজন দুশ্চরিত্র ছাড়া তো আর কিছুই নই। নবনীতা সেনের মতো উচ্চ সম্প্রদায়ের নারী জাতিকে আমার মনে রাখা কি সত্যি শোভা পায়? বেশ চাপা কণ্ঠস্বরে কথাগুলি বলে কাঠের টেবিলটার ওপর হালকা চাপড় মারল নৈরিত। সৈকত একটা দীর্ঘশ্বাস ফেলল। সেই কোন বাল্য বয়স থেকে নৈরিত আর তার বন্ধুত্ব গড়ে উঠেছিল তা আজ তার তেমন করে মনে নেই সৈকতের। সেই জন্যই হয়তো এই বন্ধুটার সুখ দুঃখের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে পড়েছে সেই কবে থেকে। আজ নৈরিত চ্যাটার্জির বড় মাপের একজন ডাক্তার, সেই হেতু তার পূর্ণ অহংকার বোধ তো আছেই। অবশ্য তা তার শোভা পায়, কিন্তু তার সঙ্গে চারিত্রিক দোষও কম নয়। যে কোনো পার্টি চলাকালীন অতিরিক্ত মদ্যপান করে বন্ধু পত্নীদেরকে সহজেই কাছে টেনে নিয়ে তাদের শরীরে যত্রতত্র হাত দেওয়া প্রায় সব বন্ধুদের মনেই নৈরিতের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করেছিল এক সময়, তা বলাই বাহুল্য। উপরন্তু আরও একটি ব্যাপার, হাসপাতালের উচ্চ স্তরের ডাক্তারদের থেকে সাধারণ ঝাড়ুদার সকলেরই মনে নৈরিত চ্যাটার্জির চরিত্র সম্পর্কে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তা হলো বাড়ির পরিচারিকা বিন্দু, যার বয়স মাত্র 25, তার সঙ্গে নির্লজ্জভাবে দিনের পর দিন দৈহিক মিলনে আবদ্ধ হয়ে চলেছে কিভাবে নৈরিত চ্যাটার্জি। বলা যায় এইসব কারণেই হোক বা অসাধারণ একজন ডাক্তার, যার হাতে কোনো রোগীর আজ পর্যন্ত মৃত্যু তো দূরের কথা, বরং নবজীবন লাভ করে তারা হাসপাতাল থেকে ফিরে গিয়েছে নিজ নিজ পরিবারের কাছে। এমনও উদাহরণ আছে নিজের চিকিৎসার দায়িত্ব নিশ্চিন্তে তুলে দিতে পারে একজন 90 বছরের বৃদ্ধ বা বৃদ্ধাও, এই ভেবে যে নৈরিত চ্যাটার্জি যখন তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, যার হাতের ছোঁয়ায় আরও 10 বছর আয়ু নিয়ে বেঁচে থাকবেন নিশ্চিত। এসব দেখে হিংসাবশতই হোক নৈরিত চ্যাটার্জির সমসাময়িকরা তাকে পরিত্যাগ করেছে অনেক দিন। বলা যায় সেক্ষেত্রেই সৈকতই একমাত্র বন্ধু যে কিনা নৈরিতকে ছেড়ে যেতে পারেনি এখনো, হয়তো নৈরিতের প্রতি দীর্ঘদিনের মমত্ববোধ। কিন্তু মাঝে মাঝে নৈরিতের প্রতি ওর রাগ কি হয় না? হয়। বিশেষ করে নৈরিত যখন নবনীতাকে ভুলে গিয়ে একটা বাড়ির পরিচারিকাকে নিয়ে মত্ত হয়ে ওঠে, সেই মুহূর্তেই আর 5 জনের মতো জানতে ইচ্ছে করে, সত্যি কি নৈরিত নবনীতাকে ভুলেই গেল? দীর্ঘ 5 বছর ওদের প্রেম চলেছিল, তারপর হঠাৎই একদিন শোনা গিয়েছিল নবনীতা বিয়ে করে নিয়েছে তার বাবার সম্বন্ধ করা কোনো এক পেশায় আইনজীবী ভদ্রলোককে। বিষয়টা সকলের মতো সৈকতকেও অবাক করেছিল। এ কি করে সম্ভব? নবনীতা নৈরিতকে
ছেড়ে অন্য পুরুষকে নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিল কি করে? ওদের দুজনের মধ্যে তো এমনই সম্পর্ক ছিল যা শুধু সমাজে বৈবাহিক সম্পর্কটুকু গড়ে ওঠার অপেক্ষায় মাত্র। কারণটা বারবার জিজ্ঞাসা করেছিল সৈকত নৈরিতকে, কিন্তু আজ পর্যন্ত নৈরিত কোনো দিনও বলেনি নবনীতা তাকে ছেড়ে বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করেছিল কেন। কিসের অভাব ছিল কলকাতা মেডিকেল কলেজের মেধাবী ছাত্রটির মধ্যে? হয়তো পিতৃহীন বিধবা মায়ের একমাত্র সন্তানটির অর্থনৈতিক অবস্থা সে সময় ভালো ছিল না, কিন্তু শুধু অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার সামান্যতম কারণে ওদের সম্পর্ক শেষ হয়ে গেল। আজও নৈরিত নবনীতার নাম শুনতেই অন্য দিনের ন্যায় এতটাই বিরক্ত হলো যে ওর প্রসঙ্গ না তোলাই ভালো ছিল বলে মনে করে সৈকত। তাই সহজেই প্রসঙ্গ বদল করে হালকা হেসে বলে ওঠে, তা তোর পরশুদিন ফ্লাইট কটার সময় নৈরিত? যদি বলিস আমি তোর সাথে দেখা করতে পারি, মাঝে কয়েকটা মাস দেখা সাক্ষাৎ হবে না। টেবিলে রাখা হুইস্কির বোতল থেকে কিছুটা হুইস্কি গেলাসে ঢেলে প্রায় এক চুমুকে তা খেয়ে নিয়ে নেশাতুর দৃষ্টিতে সৈকতের দিকে তাকালো নৈরিত। আজ অনেকটা খেয়ে ফেলেছিস, একা গাড়ি ড্রাইভ করে যেতে পারবি না, আমি বরং তোকে পৌঁছে দিয়ে আসি নৈরিত। মুচকি হাসল নৈরিত। কী রে হাসলি যে? হাসলাম এই ভেবে একমাত্র তুই আমার জন্য খুব ভাবিস সৈকত। অবশ্য আর একজন ভাবে, বাড়ির ওই কাজের মেয়েটা, যার শরীর ছুলে কেন জানি না আমার নবনীতার কথা মনে পড়ে যায় জানিস সৈকত। ওই রকমই নরম শরীর, ওই রকমই বাঁকা চোখের চাহনি, আর ওই রকমই কৃষ্ণকলির মতো ধূসর গায়ের রং। সব সব যেন আমার কৃষ্ণকলির মতো। কেন কেন বলতে পারিস আমি বিন্দুর মধ্যে নবনীতাকে খুঁজে পাই? কিন্তু আমি তো নবনীতাকে চাই না, আমি বিন্দুকে চাই। বিন্দুর শরীর মন সবটুকু শুধু আমার থাকবে। ওহ নৈরিত, এখন ওই মেয়েটাকে নিয়ে পড়ে আছিস? তো রুচিতে বাঁধে না তুই এত বড় একজন ডাক্তার, যার নাম সারা কলকাতায় কেন সমগ্র ভারতবর্ষ জুড়ে। মনে রাখ ও একটা পরিচারিকা মাত্র, পয়সার বিনিময় একটা দুটো দিন ফুর্তির জন্য একদম পারফেক্ট। তা বলে ওকে নিয়ে ভাবনা চিন্তা করা জাস্ট ভাবা যায় না নৈরিত। সত্যি সত্যি ভাবা যায় না কলকাতার নামকরা হসপিটালের বিখ্যাত কার্ডিওলজিস্ট মিস্টার 50 ঊর্ধ্ব নৈরিত চ্যাটার্জির রক্ষিতা হলো তার বাড়ির 25 বছরের এক পরিচারিকা। বেশ তিক্ত অথচ ব্যঙ্গেশ্বর ফুটে উঠল সৈকতের কণ্ঠস্বরে। রক্ষিতা? কে রক্ষিতা? বিন্দু আমার রক্ষিতা? আর তথাকথিত ভদ্র সমাজের নামকরা আইনজীবী আনন্দ সেনের সুন্দরী স্ত্রী নবনীতা সেন তাহলে কি? যে এক পুরুষের সঙ্গে দীর্ঘ 5 বছর প্রেম করে তার সঙ্গে দীঘার হোটেল রুমে লুকিয়ে দুরাত কাটিয়ে আবার অন্য আরেকজন পুরুষকে বাবার ইচ্ছানুসারে বিয়ে করে নেয়, সেই মেয়েটিকে কি বলে তোদের তথাকথিত ভদ্র সমাজ সৈকত? নৈরিত, ভুল করছিস। বিন্দুর সঙ্গে তুই নবনীতার তুলনা করছিস। একটা কাজের মেয়ে, আর একটা কি সমাজের উচ্চ স্তরের সুন্দরী রমণী। সৈকতের কথাগুলি শেষ হতে না হতে শ্লেষের সুরে কথাগুলি বলে ওঠে নৈরিত। তা 2 দিন বাদে তো তুই লন্ডনে চলে যাচ্ছিস, তখন বিন্দুর কি হবে তা ভেবে দেখেছিস? এ তো যে তার সঙ্গে তুই দৈহিক সম্পর্কে আবদ্ধ হচ্ছিস, এরপর যদি অসাবধানতায় একটা বাচ্চা পেটে এসে যায় ওর। সৈকতের প্রশ্নে কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে পড়ে নৈরিত। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে হালকা করে 2 বার মাথাটা নেড়ে বলে ওঠে, জানা নেই। কিছুক্ষণ আগে সৈকত নৈরিতের অচৈতন্য দেহটা বালিগঞ্জের গোলপাড় এলাকার বিশালাকার বাড়িটার সামনে গাড়ি করে পৌঁছে দিয়ে যেতেই দীর্ঘদিনের পুরনো চাকর রমাকান্ত আর দারোয়ান শম্ভু ধরাধরি করে দোতলায় নৈরিতের ঘরের মাঝ বরাবর রাখা নৈরিতের বাবার আমলের কাঠের পালঙ্কের ওপর শুয়ে দিয়ে চলে যেতেই এক 25 কি 26 বছরের শ্যামবর্ণা রমণী নৈরিতের পায়ের কাছে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চেয়ে রইল বিছানায় শায়িত নৈরিতের দিকে। বছর 5 আগের কথা, দক্ষিণ 24 পরগনা জেলায় বারুইপুর এলাকায় স্টেশনের কাছে বরাবর ঝুপড়ি বস্তিতে বাপ আর মেয়ের ছোট্ট সংসার।
বাপ বলরাম রিক্সা চালিয়ে যা রোজগার করতো তার কিছুটা তার চুল্লু খাওয়াতেই চলে যেত, আর বাকিটুকু অর্থে কোনো রকমে চলে যাচ্ছিল দুজনের সংসার। আর সেভাবেই হয়তো চলেও যেত যদি না অঘটনটা বলরামের জীবনে হঠাৎ করে ঘটত। বিন্দুর হাজারো বারণ করা সত্ত্বেও সেদিন একটু বেশি মাত্রাতেই চুল্লু খেয়ে রিক্সা চালিয়ে বাড়ি ফিরছিল বলরাম। বেশ রাত হয়ে গেছে, আন্দাজ 9টা কি 9:30। মনটা সকাল থেকেই বেশ খারাপ ছিল। বছরের এমন এক দিনে 10 বছর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল বউ মায়া। তখন মেয়ে বিন্দু মাত্র 10 বছরের। পাড়াপড়শি সবাই এক বাক্যে বলেছিল, আর একটা বিয়ে করো বলরাম, মেয়েটাকে তো মানুষ করতে হবে। কারো কোনো কথা কানে নেয়নি সেদিন বলরাম। ছোট্ট বিন্দুকে বুকে জড়িয়েই সে বাকি জীবনটা কাটিয়ে দেবে সকলকে তা জানিয়েও দেয়। সময়ও কেটে যায়। বিন্দু দেখতে দেখতে 20 বছরের ডাগর ডোগর, বিয়ে দেওয়ার উপযুক্ত। ভালো ছেলে পেলে দিয়েও দেবে ইচ্ছেও আছে। খানিকটা জোরেই রিকশার প্যাডেলে পায়ের চাপ দিল বলরাম। ফাঁকা রাস্তা, বেশ জোরেই রিকশা দৌড়চ্ছে। আর বেশি দেরি করা যাবে না, কারণ আর কিছুই নয়, বিন্দু তাকে মারতে শুধু বাকি রাখবে। হঠাৎ একটা দুধ সাদা 4 চাকা গাড়ি আরও কাছে এগিয়ে আসতেই থাকলো। চুল্লুর ঘোর রিকশাটা নিয়ে সজোরে ধাক্কা মারল দুধ সাদা গাড়িটায়। সেকেন্ডের মধ্যেই ঘটে গেল দুর্ঘটনাটা। খবরটা পাড়ার ভূতই দিয়েছিল প্রায় হাঁপাতে হাঁপাতে এসে। কোনো এক নামকরা ডাক্তারবাবু বন্ধুর বাড়ি নিমন্ত্রণ খেয়ে কলকাতায় ফিরছিলেন। এমন সময় বারুইপুরের বড় রাস্তাতেই দুর্ঘটনাটা ঘটে। রিকশা সমেত বলরাম একেবারে ধাক্কা মারে ডাক্তারবাবুর গাড়িতে। তারপরেই দুর্ঘটনা। ডাক্তারবাবু নাকি তড়ি ঘড়ি নিজের গাড়িতে করেই বলরামকে কলকাতায় নিয়ে চলে যান। ভূত এত সব জানল কি করে? বিন্দু প্রশ্ন করাতে ভূত একটু আমতা আমতা করে বলে উঠেছিল, ওই পথ দিয়েই নাকি সে ফিরছিল। দুর্ঘটনা কি ওর চোখের সামনেই ঘটেছে। ভূত যখন জানিয়েছে সে বলরামকে চেনে, তখনই ডাক্তারবাবু তার নিজের পরিচয় দিয়ে ভূতকে বলেছিলেন, কলকাতার নামকরা হাসপাতালের সে ডাক্তার, নাম নৈরিত চ্যাটার্জি। বলরামকে নিয়ে সে কলকাতায় যাচ্ছে। বলরামের বাড়ির কেউ যদি থাকে তো তাকে বলরামের অ্যাক্সিডেন্টের কথা জানিয়ে এই ঠিকানায় তাকে নিয়ে এসো বলে পকেট থেকে একটা ছোট মতন কার্ড বার করে ভূতর হাতে দিয়েছিল। ভূতর মুখে সব শুনে হাপুস নয়নে কেঁদেছিল বিন্দু কিছু সময়। তারপর ভূতই সে রাতে বিন্দুকে নিয়ে যায় কলকাতার হাসপাতালে। প্রায় 3 দিন ধরে জমে মানুষের টানাটানি চলল। ডাক্তার নৈরিত চ্যাটার্জির হাজারো চেষ্টার পরও বলরামকে বাঁচানো গেল না। রাত 2টো। 3 দিন ধরে হাসপাতালটাই হয়ে গিয়েছিল বিন্দুর ঘর বাড়ি। ভূতই প্রথম দিন আলাপ করিয়ে দিয়ে বলে উঠেছিল, বিন্দুরে, এই হলেন ডাক্তারবাবু, পেন নাম কর। উনি বলরাম কাকাকে নিজের গাড়িতে তুলে নিয়ে এসেছেন রে এত বড় হাসপাতালে। বিন্দু তৎক্ষণাৎ কালো দুটো ডাগর চোখ মেলে তাকিয়েছিল সুন্দর দেখতে ডাক্তারবাবুটির দিকে। বয়স তার বাবা বলরাম মণ্ডলের মতোই হবে। ফর্সা রং, সুন্দর সুঠাম চেহারা, মাথার চুলে অল্প পাক ধরেছে। কেমন যেন অদ্ভুত চাহনি মেলে তার দিকে তাকিয়েছিল মানুষটি, যেন বিন্দু তার কতকালের চেনা। বিন্দু হঠাৎই একটা কাণ্ড করে বসেছিল। দ্রুত মাটিতে বসে পড়ে 2 হাতে নৈরিতের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠেছিল, ডাক্তারবাবু, আমার বাপটাকে বাঁচিয়ে দেন। সে ছাড়া যে আমার কেউ নেই, আমার মা নেই, ওই বাপটাই আমার সব। নৈরিত ক্রন্দনরত বিন্দুর কাঁধে আলতো হাত রেখে তারপর ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে উঠেছিল, আমরা আপ্রাণ চেষ্টা করছি, ঈশ্বরকে ডাকো বিন্দু। তারপর অনেক অনেক ডেকেছিল বিন্দু হাসপাতালে রাখা বড়সড় মাপের কৃষ্ণ ঠাকুরের মূর্তিটাকে। মনে মনে 100 টাকার মানত করেছিল বাবার প্রাণ ভিক্ষা হেতু, কিন্তু হলো কই। পরের দিন রাত 2টোর সময় বলরাম মারা গেল। খবরটা হাসপাতালে পাওয়ার সঙ্গে সঙ্গে খুব কেঁদেছিল বিন্দু বলরামের নিথর শরীরটা ধরে। দূর থেকে দেখেছিল ডাক্তার নৈরিত চ্যাটার্জি। মেয়েটার উদ্দেশ্যে সেই মুহূর্তে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না তার। কয়েকটা দিন কেটে গিয়েছিল। প্রথম কয়েকদিন ভূতর মা শোভা আর বউ রেবা এসে এক প্রকার জোর করেই বিন্দুকে কিছু না কিছু খাইয়ে দিয়ে যেত।
কিন্তু তা আর কতদিন চলতে পারে? ওদের সকলেরই তো সংসার আছে, আর ওদের সকলের সংসারই অভাব অনটনও আছে। তাই ধীরে ধীরে ওরাও বিন্দুর কাছে আসা বন্ধ করে দিল। প্রায় না খাওয়া অবস্থায় কয়েকদিন বিন্দু পড়ে থাকলো ঘরের এক কোণে। গলির মুখে বড় একটা দুধসাদা গাড়ি এসে দাঁড়িয়েছিল সেদিন। একজন সুন্দর মতো মানুষ গাড়ির জানলা দিয়ে মাথা বার করে জিজ্ঞাসা করে উঠেছিল, ভাই বলরাম মণ্ডলের বাড়ি কোনটা, একটু দেখিয়ে দেবে? পাড়ার বখাটে ছেলে পাঁচু রোয়াকে বসে বিড়ি ফুঁকছিল। গাড়ির কাছ বরাবর এগিয়ে এসে বিড়িতে বেশ একটা সুকটান দিয়ে তৎক্ষণাৎ বলে উঠেছিল, কেন, তার বাড়ি কোথায় জেনে আপনার কাম কি? দরকার আছে, জানো যদি তাড়াতাড়ি বলো। পুরুষটি বেশ উচ্চস্বরে কথাগুলি বলে উঠতেই বেশ বিকৃত কণ্ঠস্বরে পাঁচু বলে উঠেছিল, না বললে কি করবেন? জানলে বলো, নয়তো অন্য কারোকে জিজ্ঞাসা করতে হবে। পুরুষটির কণ্ঠস্বর কঠোর। বলরাম মণ্ডল আর বেঁচে নেই, তবে বলরাম মণ্ডলের একটা সুন্দর মেয়ে আছে। খবরটা নিশ্চয়ই আগেই শুনেছেন, তাই হয়তো গন্ধে গন্ধে চলে এসেছেন, তাই না? শালা সত্যিই আপনাদের মতো বড় লোকেরা পারেনও বটে, মেয়ে মানুষের গন্ধ পেলেই হলো। বাজে কথা রেখে বলো, ওদের বাড়ি চেনো কি না? একজন ভদ্রলোকের সঙ্গে কেমনভাবে কথা বলতে হয় তা তুমি জানো না? আমি তোমাকে বলরাম মণ্ডলের বাড়ি কোনটা জিজ্ঞাসা করেছি মাত্র, এত কথা শুনতে চাইনি তো। পাঁচু বেড়ির শেষটুকু টান দিয়ে দূরে নিক্ষেপ করে বলে উঠেছিল, স্যার, এ লাইনে অনেক বছর হলো। প্রথমে সবাই বাড়ি কোথায় জিজ্ঞাসা করে, তারপর যদি শোনে সেই বাড়িতে কোনো মেয়ে মানুষ আছে, তখন ওই বাড়িটাই নিজের বাড়ি করে নেয়। তাই আগে ভাগে আপনাকে বললাম। তবে এখানে সুবিধা করতে আপনি পারবেন না। এখানে যে মেয়ে মানুষটা আছে সে শুধু আমার মেয়ে মানুষ, এই পাঁচু হালদারের মেয়ে মানুষ। কিছুটা দূরে ভূত সাইকেলের চেন ঠিক করছিল। পাঁচুকে হঠাৎ বিন্দু সম্পর্কে বেশ উচ্চস্বরে কারোকে কিছু বলতে দেখে কৌতূহলবশত একটু এগিয়ে আসে। তারপর বেশ অবাকই হয়েছিল, পাঁচু যাকে বিন্দু সম্পর্কে উচ্চস্বরে উল্টোপাল্টা বকে চলেছে সে আর কেউ নয়, কলকাতার সেই নৈরিত ডাক্তারবাবু। সাইকেলটা এক ধারে দাঁড় করিয়ে ভূত দ্রুত এগিয়ে গিয়ে পাঁচুকে এক প্রকার ঠেলে সরিয়ে দিয়ে গাড়ির জানলার কাছে মুখ নিয়ে গিয়ে বলে গদগদ স্বরে বলে ওঠে, আসেন বাবু আসেন, আপনি আসবেন তো আন্দাজে করেছিলাম। বলরাম কাকার মেয়ে বিন্দু এই গলিতেই থাকে। আপনি ওর বাড়ি খুঁজছেন তো? আমার বাড়ি থেকে দুটো বাড়ি পরেই। বলরাম কাকার বাড়ি মানেই বিন্দুর বাড়ি। গাড়িটা এখানেই থাক, আপনি গাড়ি থেকে নেমে আমার সঙ্গে সঙ্গে আসেন। নৈরিত গাড়ি থেকে নেমে ভূতর পিছন পিছন বিন্দুর ঘরের দিকে এগিয়ে চলল। ব্যাপারটা পাঁচুর সেই মুহূর্তে ভালো লাগলো না। পাড়ার মেয়ে বিন্দুর ওপর যে তার বরাবরের অধিকার আছে তার কেউ না জানুক, বন্ধু ভূত তো জানে। সেও শালা বেইমানি করলো, বিন্দুর ঘরে লোক ঢোকাচ্ছে। শালা বলরাম কাকাটা মরে গিয়েই কাল হলো, থাকলে ঠিক বিন্দুটা আমারই হতো। তবে আমি থাকতে বিন্দু আর কারো হবে না, এও সত্যি। কিন্তু বিন্দু শালি তো আমায় সহ্যই করতে পারে না। একটা দীর্ঘশ্বাস ফেলে পাঁচু চলে গিয়েছিল। দিনের আলো সবে শেষের মুখে, সন্ধ্যা নামতে তখন আর বেশি দেরি ছিল না। ঘরের কোণের দিকে কুলুঙ্গির মধ্যে টিমটিম করে জ্বলছে ছোট্ট বাতি। তারই মধ্যে যতটুকু দেখা যায়, ঘরের একধারে রাখা কাঠের চৌকিটার উপর শুয়েছিল বিন্দু। মাথার শিওরে ভূতর বউ রেবা বসে কপালে জলপট্টি দিয়ে চলেছে অনবরত। ভূত নৈরিতকে নিয়ে ঘরে প্রবেশ করতেই রেবা মাথায় ঘোমটাটা ভালো করে টেনে নিয়ে বলে উঠেছিল, হ্যাঁ গো, ইনি কে? রেবা, ইনি হলেন ডাক্তারবাবু, যার কথা তোমায় বলেছিলাম গো। বলরাম কাকাকে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করেছিলেন। রেবা সব শুনে তৎক্ষণাৎ চৌকি ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর নৈরিতের উদ্দেশ্যে বলে উঠেছিল, পেন নাম ডাক্তারবাবু, দেখেন না কাল রাত থেকে মেয়েটার ধুম ঝড়, এক ফোঁটা ওষুধও খাওয়াতে পারিনি। একটা কথাই বলে চলেছে, আমি মরে যেতে চাই বৌদি গো, যার বাপ মা লাই তার বেঁচে থেকে কি হবে। নৈরিত দ্রুত কাঠের চৌকিটার কাছে এগিয়ে গিয়েছিল। নিচু হয়ে আলতো করে হাত ঠেকিয়েছিল বিন্দুর কপালে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠেছিল, ভূত, আমি ওকে কলকাতায় আমার হসপিটালে নিয়ে যেতে চাই।
তুমি আরও 2-4 জনকে জোগাড় করে ওকে আমার গাড়িতে তোলার ব্যবস্থা করো, খুব তাড়াতাড়ি করো। নৈরিতের কথাগুলি বিন্দুর কানে যেতেই বিন্দু আপত্তি জানিয়েছিল, বলে উঠেছিল, আমি যাব না, যদি মরতে হয় বাবার ভিটেতেই মরব। কিন্তু তার সে কথা সেদিন নৈরিত চ্যাটার্জি শোনেনি। সরাসরি বিন্দুকে নিয়ে চলে এসেছিল তার কলকাতার হসপিটালে। কয়েকটা দিন কেটেই গিয়েছিল। বিন্দু তখন পুরোপুরি সুস্থ। গত কয়েকদিন ধরে দিন রাত মিলিয়ে 3 থেকে 4 বার নৈরিত এসে দেখে গেছে বিন্দুকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পেয়েছে বিন্দু ঘুমোচ্ছে, নয় মাথার শিওরের জানলাটা দিয়ে আকাশ দেখছে। নৈরিত কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠেছে, কেমন আছো বিন্দু? বিন্দু দুটো ডাগর চোখে দৃষ্টি মেলে তাকিয়ে থেকেছে ডাক্তার বাবুটির দিকে। তারপর আলতো করে মাথা হেলিয়ে জানিয়েছে, ভালো। সেদিনও একইভাবে আকাশের দিকে তাকিয়ে বসেছিল বিন্দু। নৈরিত ঘরে ঢুকে একটা চেয়ার টেনে নিয়ে বসে তারপর শান্ত কণ্ঠস্বরে বলে ওঠে, তুমি এখন পুরোপুরি সুস্থ বিন্দু, এখন তুমি বাড়ি ফিরে যেতে পারো। নৈরিতের কথায় সম্বিত ফিরে পেল বিন্দু। আলতো চোখে তাকালো তার ডাক্তারবাবুটির দিকে। বলছিলাম হসপিটালে তো সুস্থ মানুষ থাকে না, তা তুমি এখন বাড়ি ফিরে যেতে পারো। বিন্দু কোনো প্রত্যুত্তর করে না। নৈরিত একটু চুপ করে থেকে পুনরায় বলতে থাকে, যাবার সময় আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছো, মনে করো না যেন আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি। টাকাগুলি তোমার প্রাপ্য। আর সেদিন তোমার বাড়িতে ওই টাকাগুলি দেওয়ার জন্যই গিয়েছিলাম। তারপর দেখি তুমি খুব অসুস্থ, হয়তো ওখানেই সুস্থ হয়ে যেতে পারতে, কিন্তু কেন জানি না মনে হলো তোমার সুস্থ হওয়ার ইচ্ছাটুকু তুমি তখন হারিয়ে ফেলেছ। অবশ্য বড় কোনো শোক জীবনে হঠাৎ করে নেমে আসলে সাময়িকভাবে তা মনে হয়, তাই তোমায় ওভাবে ফেলে রেখে আসতে মন সায় দিল না। এক প্রকার জোর করেই আমার হসপিটালে তোমাকে নিয়ে চলে আসি। যদিও তুমি আসতে চাওনি, আমি বাধ্য করেছিলাম। আসলে তার কারণ হলো আমরা ডাক্তারদের কাছে মানুষের জীবন খুব মূল্যবান, তাই সহজে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। কথাগুলি এক নিঃশ্বাসে বলে ফেলে নৈরিত পুনরায় বলেছিল, আসলে সে রাতে যে দুর্ঘটনাটা ঘটেছিল তাতে শুধু তোমার বাবা বলরাম শুধু দায়ী ছিল তা নয়, আমারও হয়তো গাড়ি চালানোতে কোনো ভুলভ্রান্তি থেকে গিয়েছিল, তাই দুর্ঘটনাটা ঘটে যায়। আর তার জন্য তুমি তোমার বাবাকে হারিয়ে ফেললে চিরদিনের জন্য। এর জন্য আমি সত্যি খুব দুঃখিত। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও বিন্দু। আমি তোমার বাবার জীবন ফিরিয়ে দিতে আর পারবো না, তবে অভিভাবকের মতো তোমার পাশে সব সময় আমায় পাবে। আর যে টাকাগুলো আমি তোমাকে দেব তাতে স্বাধীনভাবে একটা ব্যবসা করে জীবনযাপন করো। বাবা মা তো কারো চিরকাল থাকেন না বিন্দু। আমার টাকা লাগবে না ডাক্তারবাবু, আর এও জানি বাবা মা চিরকাল কারো থাকে না। আমার বাবাটা যে ওভাবে একদিন মরবে তাও আমি জানতাম, কারণ চুল্লু খেয়ে রিক্সা চালিয়ে বাড়ি ফিরছিলও তো ওইভাবেই মরবে, তাতে আপনার দোষ কোথায়? তাহলে কিসের জন্য টাকা নেব? কথাগুলি বলতে গিয়ে বিন্দুর চোখে মুখে এতটাই দৃঢ়তা ফুটে উঠেছিল যে সেই মুহূর্তে নৈরিতের দৃষ্টি এড়ালো না। কিন্তু বিন্দু, তোমার চলবে কি করে? কেন গতর খাটিয়ে খাবো, লোকের বাড়ি ঝিগিরি করে কাটিয়ে দেব, একটা তো পেট, ঠিক চলে যাবে। আপনাকে চিন্তা করতে হবে না ডাক্তারবাবু। নৈরিতের প্রশ্নের উত্তরে খুব সহজ কণ্ঠস্বরে কথাগুলি বলে উঠেছিল বিন্দু। নৈরিত এরপর আর কথা বাড়ায়নি, কারণ তা তার স্বভাব বিরুদ্ধ। আসলে বেশি কথা বলা নৈরিতের কোনোদিনই পছন্দের নয়। হসপিটালে থাকাকালীন একজন ডাক্তার আর রোগীর মধ্যে যতটুকু সম্পর্ক থাকা দরকার ততটুকুই সে বজায় রাখতে চেষ্টা করত। কিন্তু এই বিন্দুকে প্রথম দিন দেখার পর থেকেই মেয়েটার মধ্যে কোথায় যেন একটা মিল দেখতে পেয়েছিল তার কৃষ্ণকলির। তাই নিজের অজান্তেই একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছিল এই মেয়েটাকে ডাক্তার নৈরিত চ্যাটার্জি। তাই নিজের স্বভাবের বিরুদ্ধেই অনেক কথা বলে ফেলেছিল বিন্দুর সঙ্গে। এরপর মাস 2-এর মতো সময় কেটে গিয়েছিল। হসপিটাল, পেশেন্ট এসব নিয়ে থাকতে গিয়ে বিন্দুর কথা অনেকটাই ভুলে গিয়েছিল নৈরিত। মাসটা জানুয়ারির শেষের দিকে। বেশ ঠান্ডাও পড়েছিল সেবার কলকাতায়। কলকাতার এক ব্যবসায়ীর কন্যার বিয়ে উপলক্ষে যাওয়ার হেতু বেশ রাত করেই বাড়ি ফিরছিল সেদিন নৈরিত। গাড়ি গ্যারেজ করে বাড়ি ঢুকতেই বাবার আমলের পুরনো চাকর হরিহর এসে জানায়
ছোটবাবু, তোমার জন্য একটি কম বয়সী মেয়ে আর তার সম্পর্কের এক দাদা সেই সন্ধ্যে থেকে এসে বসে আছে বাইরের ঘরে। বলছে তোমার সাথে দেখা না করে তারা যাবে না। তুমি তাদের বলনি আমি বাড়িতে কখনো পেশেন্ট দেখি না? বেশ বিরক্তির সুরে কথাগুলি বলে উঠেছিল নৈরিত। ওরা তো চিকিৎসা করাতে আসেনি, ওরা তো এসেছে তোমার সাথে কথা বলতে, সেই বারুইপুর থেকে। শুধু কথা বলার জন্য সন্ধ্যে থেকে তার জন্য বসে আছে দুজন মানুষ, তাও আবার বারুইপুর থেকে, তার মধ্যে একজন আবার কম বয়সী মেয়ে। বেশ অবাকই হলো নৈরিত। তবে কি? প্রশ্নটা মনে উদয় হতেই বাইরের পোশাকেই দ্রুত এগিয়ে যায় বাইরের ঘরের দিকে। সাধারণত বাইরের লোকজনকে বসানোর জন্য সোফা, দামি সেগুন কাঠের চেয়ার সহ নানা রকমের নামি দামি আসবাবপত্র সাজানো ঘরটা নৈরিতের সাথে লোকজন দেখা করতে আসলেই খুলে দেয় হরিহর। সেক্ষেত্রে পোশাক আশাক বা গরিব বড়লোক বিচার করে ঘরে বসানো হবে, এ বিচার করা একেবারে নিষিদ্ধ নৈরিতের হুকুমে। ঘরে ঢুকে মেয়েটিও তার সম্পর্কের দাদাকে চিনতে অসুবিধা হলো না নৈরিতের। পাশাপাশি রাখা কাঠের চেয়ার দুটির একটিতে ভূত আর অপরটিতে বিন্দু বসে নিজেদের মধ্যে কিছু কথা বলতে ব্যস্ত। নৈরিত ঘরে ঢুকতেই চেয়ার ছেড়ে উঠে দ্রুত নৈরিতের দিকে এগিয়ে আসে ভূত। তারপর সহসা নৈরিতের হাত দুটো ধরে বলে ওঠে, ডাক্তারবাবু, আপনি বিন্দুটারে বাঁচান, ওকে নইলে নষ্ট করে দেবে ওই হারামজাদা পাঁচু। আমি লুকিয়ে ওকে নিয়ে পালিয়ে এসেছি। আপনার ঠিকানা পাঁচু জানে না, তাই বিন্দু যদি আপনার কাছে থাকে পাঁচু বিন্দুর হদিশটুকুও পাবে না। নৈরিত সেই মুহূর্তে ভূতর বলে যাওয়া কথাগুলির কিছুই বুঝে উঠতে পারল না। শুধু আর চোখে একবার তাকিয়ে দেখল বিন্দুর দিকে। বিন্দু অধবধনে বসে আছে। আপনি হয়তো বুঝতে পারছেন না ডাক্তারবাবু, আসলে পাঁচু হলো পাড়ার 1 নম্বর বদমাস। তার এখন চোখ পড়েছে বিন্দুর দিকে। দিন রাত্রি বিন্দুর ঘরে চলে আসছে আর ওকে উত্ত্যক্ত করছে। আমি সব জেনেও কিছু করতে পারছি না, তাই বিন্দুকে আপনার এখানে নিয়ে চলে এলাম। বিন্দু অবশ্য আসতে চায়নি, আমি জোর করে ওকে এনেছি, এছাড়া আর কোনো উপায় ছিল না। পাঁচু ওর সর্বনাশ করেই ছাড়বে, তারপর নিজের খিদে মিটে গেলে ওকে কোথাও বিক্রি করে দেবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। বলরাম কাকা চলে যাওয়ার পর বিন্দুর 3 কুলে আর কেউ নেই। আমি ওকে ছোট বোনের মতোই দেখি, কিন্তু পাঁচুর মতো একজন দুশ্চরিত্রের হাত থেকে ওকে বাঁচানোর ক্ষমতা বা সাহস দুটোই আমার নেই। তাই আপনার কাছে যদি ওকে রেখে দেন, ঝি হিসাবেই না হয় আপনার কাছে বহাল করেন, তাহলে মেয়েটা বাঁচে। ওর কোনো চাহিদা নেই, দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে ডাক্তারবাবু, আর আপনার এত বড় বাড়ির এক কোণে থাকতে দিলেই হবে। কথাগুলি প্রায় এক নিঃশ্বাসে বলে ফেলে কাচুমাচু মুখ করে ভূত নৈরিতের মুখের দিকে এমন করে চেয়ে থাকে যে নৈরিতের মুখ থেকে হ্যাঁ শব্দটা শুনলেই সে যেন পরম তৃপ্তি লাভ করে। নৈরিতের কাছে ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হলে নৈরিত একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে ওঠে, তা তো বুঝলাম, কিন্তু তোমরা আমার ঠিকানা পেলে কোথায়? আর বিন্দুর মতো যুবতী মেয়ে আমার কাছে থাকবে, তাতে বিন্দুর নিজের কোনো অসুবিধা হবে না তো? কারণ আমার এই বাড়িতে অন্য কোনো মহিলা নেই। না বাবু, ওর কোনো অসুবিধা হবে না। ও নিজেই আপনাকে দেবতার মতো মানে, ও আপনাকে বিশ্বাস করে, তাই তো প্রথমটা আপনার কাছে থাকতে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। আর ঠিকানার কথা যদি বলেন, আপনি এক সময় আমায় একটা কার্ড দিয়েছিলেন, তাতেই আপনার বাড়ির ঠিকানা পেলাম আর তাতেই চলে এলাম। এখন মেয়েটাকে দয়া করে যদি কিছুদিন রাখেন, আমার কোনো আপত্তি নেই। বিন্দু যদি থাকতে চায় থাকুক, এ বাড়িতে কাজ করার জন্য অনেক ঝি চাকর আছে, তাই এ বাড়িতে ওকে কোনো কাজই করতে হবে না, ও নিজের মতো করে থাকুক। কথাগুলি বলে নৈরিত হরিহরের নাম ধরে উচ্চস্বরে হাঁক দেয়। হরিহর আসতেই বলে ওঠে, হরিহরদা, এই মেয়েটি আজ থেকে কিছুদিন এ বাড়িতে থাকবে, তুমি ওর থাকার ব্যবস্থা করে দাও। নৈরিত তারপর আর দাঁড়ায়নি, দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল। এরপর ভূত বিন্দুকে নৈরিতের গোলপার্কের বাড়িতে রেখে চলে গিয়েছিল। নৈরিতের গোলপার্কের বাড়িটা কখন যে একসময় নিজের বাড়ির মতো করে ফেলেছিল বিন্দু, তা জানা নেই। শুধু গোলপার্কের বাড়ি কেন, নৈরিতকেও নিজের অজান্তেই সে কবে যে পরম আপন করে ভালোবেসে ফেলেছিল, তাও তার আর মনে পড়ে না। তবে মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন সে নৈরিতকে পেয়েছিল প্রথম একান্ত আপন করে।
কিন্তু সে পেয়েছিল বটে নৈরিতকে, কিন্তু নৈরিত কি তাকে চেয়েছিল সেদিন তার মতো করে? তারপরেও তার বারবার মিলিত হয়েছে। সেটা কি বিন্দু নিতান্তই হ্যাংলামো? কিন্তু সে তো ভালোবাসে মানুষটাকে, খুব খুব ভালোবাসে। না, কোনোদিন সে জানতে চায়নি তার কাছে সে ভালোবাসে কিনা বিন্দুকে। কিন্তু প্রশ্নটা বারবারই মনে নাড়া দিয়ে গেছে বিন্দুর চেতনে কিংবা অবচেতনে, কিন্তু উত্তর মেলেনি। সময়টা ছিল কোনো এক বৈশাখের রাত। সকাল থেকেই আকাশটা কালো করে আসছিল। বিকেলের দিকে কালবৈশাখী হতে পারে তারই হয়তো পূর্বাভাস দিচ্ছিল। নৈরিত সেদিন হসপিটালে যায়নি কোনো কারণবশত। হরিহর দাদা দেশের বাড়ি গিয়েছিল মেয়ের বিয়ে হেতু। বিন্দু নিজের ঘরে বসে আকাশের দিকে তাকিয়ে কালো মেঘের আনাগোনা দেখতেই ব্যস্ত ছিল কিছু সময়। আকাশ ক্রমশ ঘনীভূত হয়ে আসছিল কালো মেঘে। কেমন যেন অদ্ভুত ভয় বুকের ভিতর বারংবার কাঁপিয়ে দিতে থাকে বিন্দুর। জানলার পাল্লা দুটো সজোরে বন্ধ করে বিছানার এক কোণে গিয়ে বসে পড়ে বিন্দু। কিন্তু ভয় তাকে যেন ক্রমশ গিলে খেতে আসতে লাগলো। নিজের ইচ্ছার বিরুদ্ধেই তার মন ছুটে চলে যেতে চাইল পাশের 3টি ঘর পেরিয়ে ওই মানুষটার ঘরটির দিকে। লজ্জার মাথাকে তার বুকের মধ্যে আছড়ে পড়তে। এই কয়েকটা বছর শুধু একে অপরের দিকে তাকিয়ে থেকেছে তারা, কিন্তু কই ছুঁয়েও তো সে দেখেনি তাকে কোনো একদিনের জন্য। অভিমান হতো, খুব খুব অভিমান হতো, কিন্তু না, আর অভিমান নয়। সে তো তাদের পল্লীতে দেখেছিল কোনো একদিন লুকিয়ে রেবা বৌদির অনিচ্ছাকে পাত্তা না দিয়ে ভূতদাদা তাকে কেমন যেন জোর করে আদর করছিল। পারবে, সেও পারবে, কিন্তু কেমন করে? যদি তাকে একটা খারাপ মেয়ে মানুষ ভেবে দূরে সরিয়ে দেয় মানুষটা, দূর দূর করে তাড়িয়ে দেয় এই আশ্রয়স্থলটুকু থেকে। দূরে কোথাও বাজ পড়ার শব্দ হতেই চমকে উঠল বিন্দু। না, ভয়, বড্ড ভয় করছে তার। প্রকৃতির এই স্বাভাবিক ক্রিয়াকে সে ভয় পায়। বিছানা থেকে নেমে দাঁড়ালো বিন্দু। তারপর দৌড়তে থাকলো একটা ঘর, দুটো ঘর, 3টে ঘর পেরিয়ে তার ঘর, সেই মানুষটার ঘর, যার ঘরটা সে রোজ পরম যত্নে সাজিয়ে রাখে, যার ঘরের মাঝ বরাবর পাতা পালঙ্কের ওপর সাদা চাদর টান টান করে পেতে দিতে গিয়ে সে কত সময় স্বপ্ন দেখে এসেছে কোনো এক ফুলশয্যার, যেখানে শুধু সে আর সেই মানুষটি, যার চোখে মুখে জুড়ে রয়েছে, তার জন্য রয়েছে অদ্ভুত এক মায়া। তার প্রতি ভালোবাসা হয়তো মানুষটার নেই, তাতে কি আসে যায়? সে তো ভালোবাসতে জানে। সেই না হয় ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে মানুষটার শুষ্ক হৃদয়কে। মনে মনে বিন্দু হাসে, নিজেকে নিজেই প্রশ্ন করে, ওই বুড়ো লোকটা যে কি না তার বাবা বলরামের বয়সী, তার মধ্যে সে এমন কি দেখলো যার জন্য সে তার সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে পারে? এ আবার কেমন পীড়িত রে বাবা! আলতো করে ঠেলা দিতেই দরজা খুলে গিয়েছিল। মানুষটা বসেছিল কাঠের নির্মিত আরাম কেদারায়। নীলাভ ঘরের স্বপ্নের ছোঁয়া। বুকের কাছে মোটা একটা বই। বিন্দু এখন জানে ওটা ডাক্তারি বই। হরিহর দাদাই বলেছিল কোনো এক সময় যখন রোজকার মতো বইগুলো শুকনো ন্যাকড়া দিয়ে সযত্নে মুছে যথাস্থানে রাখছিল বিন্দু। তার সুষ্ঠু সুনিপুণ গৃহকর্মের জন্য তারিফও কম জোটে না নৈরিতের কাছ থেকে বিন্দুর। আনন্দে তৎক্ষণাৎ বুকটা ভরেও ওঠে। দরজাটা ভেজিয়ে দিয়ে পায়ে পায়ে এগিয়ে যায় মানুষটার দিকে বিন্দু। মানুষটা ঘুমোচ্ছে। বিন্দু জানে ঘুমোবার কারণ নিজের হসপিটাল ছাড়া মানুষটা যতটুকু সময় বাড়িতে থাকে ততটুকু সময়ের বেশিরভাগটাই নেশার মধ্যেই কাটিয়ে দেয়। কিন্তু কেন এত নেশা করে মানুষটা তা অবশ্য জানা নেই বিন্দুর। হরিহরদাকে জিজ্ঞাসা করতে সে বলেছিল, বড় লোকের ব্যাপার স্যাপার, তোর অত মাথা ঘামানোর দরকার কি? তারপর আর কথা বাড়ায়নি বিন্দু। নৈরিতের বুকের ওপর রাখা বইটা আলতো হাতে তুলে নিয়ে পাশে কাঠের টেবিলটার ওপর রেখে দিয়ে পুনরায় এগিয়ে এলো বিন্দু। আলতো করে হাত রাখলো নৈরিতের বুকে। নৈরিত চোখ মেলল। কিছু বোঝার আগেই বিন্দুর নরম হাতে স্পর্শ নৈরিতের 50 ঊর্ধ্ব শরীরের সর্বত্র ছুঁয়ে যেতে লাগলো। নৈরিত উপলব্ধি করল বিন্দু তার সদ্য যৌবন তার হাতে তুলে দিতে চাইছে। নেশাতুর চোখে স্বপ্নীল আলোয় মায়ায় নৈরিত দেখল তার কৃষ্ণকলি রূপে বিন্দুকে। বুকের ভিতর ঝড় বয়ে গেল। নিমেষে জড়িয়ে ধরল নরম সুন্দর বিন্দুর শরীরটাকে। দীর্ঘ, অতি দীর্ঘ পিপাসার্ত দুটি ঠোঁট নৈরিত
স্পর্শ করল সেই সদ্য যৌবনা বিন্দুর প্রস্ফুটিত ওষ্ঠযুগলে। মুহূর্তে মিলেমিশে একাকার হয়ে গেল দুটি অসম বয়সের শরীর। যেমনভাবে মিলিত হয়েছিল দীঘার হোটেলের 203 নম্বর ঘরটিতে দুটি সদ্য যুবক যুবতীর শরীর, মন, সব কিছু ঠিক দীর্ঘ 30 বছর আগে এমনই বৃষ্টি মুখর এক রাতে। আচ্ছা হরিহর দাদা, উনি কি কারুকে ভালোবাসতেন কৃষ্ণকলি নামে? তাতে তোমার কি? ডাক্তার মানুষ কাকে ভালোবাসবে কাকে ভালোবাসবে না তার উত্তর কি তোমায় দিতে হবে? এসব কথা জানতে হলে সাহস করে ওনাকেই জিজ্ঞাসা করো গিয়ে বাপু। কাজ করতে এসেছো, কাজে মন নেই, শুধু দাদাবাবু সম্পর্কে জানার ইচ্ছে। বেশ বিকৃত মুখে কথাগুলি হরিহর সেদিন বলে উঠলেও বিন্দুর কৌতূহলের কিছুতেই নিরসন হলো না। মনে মনে এক প্রকার স্থিরই করে নিয়েছিল কৃষ্ণকলিকে তাকে জানতেই হবে, কারণ জানাটা তো তার দরকার। ডাক্তারবাবু যে তার মধ্যে কৃষ্ণকলিকেই ফিরে পেতে চান, তিনি তো তাকে চান না, তা তো সে ভালো করেই এতদিনে জেনে গেছে। সব জানা সত্ত্বেও তবুও সে মানুষটার কাছে ছুটে যেতে চায় বারবার। ওর স্পর্শ যে বড় ভালো লাগে তার, কিন্তু মাঝে মাঝে কি আত্মসম্মানে আঘাত লাগে না তার? লাগে, খুব লাগে। মনে হয় সে বড় লোভী, ভালোবাসার বড়ই কাঙাল সে। তার মধ্যে কৃষ্ণকলিকে পেয়ে সে মানুষটা সুখী হয়, কিন্তু তার সুখ কোথায়? শুধু কাঙালপনা ছড়া। অগত্যা কৌতূহলের নিরসন দরকার। কৃষ্ণকলি কে ডাক্তারবাবু? নিজের ঘরের আরাম কেদারায় গা এলি দিয়ে কোনো গভীর চিন্তায় মগ্ন ছিল নৈরিত। রাত অনেকটাই গভীর। হালকা রাত বাতির আলোয় ঘরের ভিতরটা অদ্ভুত আধো আলো আধো ছায়াময় পরিবেশের আকার নিয়েছে। অন্য দিনের তুলনায় বিন্দুকে আজ কেমন যেন গম্ভীর মনে হয়েছিল নৈরিতের। ডিনার টেবিলে অদ্ভুত পাংশুমুখ করে বসেছিল তা নৈরিতের দৃষ্টি এড়ায়নি। মনে হয়েছিল হয়তো তাকে কিছু বলতে চাইছিল মেয়েটা, কিন্তু বলতে পারছে না। তবে কি বিন্দুর শরীরটা খারাপ? প্রশ্নটা দেখা দিলেও কিন্তু তা মনেই থেকে গিয়েছিল। উত্তর খোঁজার তেমন কোনো তাগিদ বোধ করেনি নৈরিত সেই মুহূর্তে। বিন্দুর ডাকে চিন্তায় ছেদ পড়ল। বলুন না ডাক্তারবাবু, কৃষ্ণকলিকে? কৃষ্ণকলি? পুনরায় বিন্দুর মুখে নবনীতাকে দেওয়া তার নামটা শুনে বেশ অবাকই হলো নৈরিত। বিন্দু কৃষ্ণকলি নামটা জানলো কি করে? আর যদিও বা কোনোভাবে শুনেছে, আর তা শোনার পরে কি কৃষ্ণকলিকে জানতেই বিন্দুর মনে অদম্য কৌতূহল জেগেছে? আর সেই কারণেই কি বিন্দুর মুখটা অত মলিন লাগছিল ডিনার টেবিলে? কেন, তুমি তো আমার কৃষ্ণকলি বিন্দু। পরিবেশটাকে হালকা করার জন্য বেশ রসিকতার সুরেই নৈরিত কথাগুলি বলে উঠতেই বিন্দু শান্ত কণ্ঠস্বরে বলে ওঠে, আপনি আমায় বলতে পারেন কৃষ্ণকলিকে? আর তার সব কথা ডাক্তারবাবু বিশ্বাস করেন? আমি একটুও হিংসা করব না তেনাকে। শরীরটা আরাম কেদারা থেকে তুলে বেশ উচ্চস্বরে হা হা করে খানিকটা হেসে ওঠে নৈরিত। তারপর হঠাৎ করে হাসি থামিয়ে বলে ওঠে, কৃষ্ণকলির কথা শুনতে গেলে তো রাত ভোর হয়ে যাবে বিন্দু। তোমার ধৈর্য থাকবে এক সদ্য প্রেমে পড়া ছেলেমেয়ের জীবনের কিছু কথা শোনার? থাকবে, আপনি বলেন। বেশ দৃঢ় কণ্ঠস্বরে বিন্দু কথাগুলি বলে উঠতেই নৈরিত স্মিত হাসি হাসল। তারপর বলে উঠল, বেশ, আজ আমি আমার কৃষ্ণকলির কথাই তোমায় বলবো। তবে দাঁড়িয়ে থেকে কি কৃষ্ণকলির কথা শুনতে পারবে? একটা চেয়ার টেনে নিয়ে বসো। বিন্দু এতক্ষণ পালঙ্কের ধার ঘেঁষে দাঁড়িয়েছিল। নৈরিতের কথায় পূবের জানলা বরাবর একটা চেয়ার টেনে নিয়ে বসে। পূর্ণ জ্যোৎস্না আলোকিত রাত্রি। একটা দীর্ঘশ্বাস ফেলে নৈরিত শুরু করেছিল তার কৃষ্ণকলির কথা। ব্যারাকপুরের এক গোড়া ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম। জন্মের পর একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সকল দুটো ভাই বোনেদের দাদামশাই প্রলয়চন্দ্র চাটুজ্জে কানে বীজমন্ত্র দিয়ে দেন, জীবনের কোনো ক্ষেত্রেই উচ্চ নিচ জাতি ভেদাভেদ করো না, কারণ তা অন্যায়। তাতে পরিবার তোমাদের পাশে থেকে তোমাদের সাহস দেবে সব সময়। কিন্তু বৈবাহিক জীবনে কোনো নিচু বা অসম ঘরের মেয়েকে যদি তোমাদের কেউ স্বামী বা নিজের সহধর্মিণী হিসাবে গ্রহণ করতে চায়, তখন কখনোই এই চাটুজ্জে পরিবার তোমাদের কারো পাশে থাকবে না। তোমাদেরকে সেই মুহূর্তেই পরিবারকে পরিত্যাগ করতে হবে। ছোট বয়সে কথাগুলির মানে না বুঝতে পারলেও বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে শিখলাম।
সেই হেতু কলকাতার হোস্টেলে থাকতে আসার সময় মা পই পই করে বলেও দিতেন পরিবারের রীতিনীতি, কোনো বেজাতের বা বিধর্মী মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক করিস না, যেন তাতে এ বাড়ি তো মেনেই নেবে না, এমনকি আমিও মানতে পারবো না। মায়ের কথা মাথায় রেখেই কোনো মেয়ের সঙ্গেই তেমনভাবে মেলামেশা করতে রীতিমতো ভয় পেতাম। যদি কোনোভাবে সম্পর্কে জড়িয়ে পড়ি। কলেজের এইভাবে একটা বছর নারী বর্জিত জীবনেই কেটে গিয়েছিল। এরপর মেডিকেলের দ্বিতীয় বর্ষ। সদ্য কিছুদিন আগে বাবা মারা গিয়েছেন। মায়ের সাবধান বাণী পুনরায় মাথায় নিয়ে ব্যারাকপুরের পৈতৃক বাড়িতে সদ্য বিধবা মাকে দাদা মশাই আর জ্যাঠা জেঠিমাদের কাছে রেখে বাবার সকল পারলৌকিক কাজকর্ম সেরে সবে হোস্টেলে ফিরে এসেছিলাম। একদিন বেশ রাতের দিকে হঠাৎ বন্ধু তন্ময় বেশ হন্তদন্ত হয়ে হোস্টেলের ঘরে এসে জানলো নবনীতা নামে একটি প্রথম বর্ষের ছাত্রী আমাদেরই সহপাঠী সুদীপ্ত রায়কে একটা সজোরে গালে চড় মেরেছে। সুদীপ্ত রায়ের মতো একটা মস্তান গোছের চেহারার ছেলেকে একটা মেয়ে চড় মেরেছে। বেশ অবাকই হয়েছিলাম। সুদীপ্ত রায় ছেলেটির সম্পর্কে যতটুকু চিনেছিলাম কলেজের প্রথম বর্ষে থাকাকালীন, তা হলো ছেলেটি অত্যন্ত বদরাগী আর উশৃঙ্খল, অর্থাৎ তোমাদের ভাষায় অত্যন্ত বদমাস ধরনের ছেলে। মেয়েদের দেখলেই কেমন যেন অদ্ভুত আকার ইঙ্গিত করত, যা মেয়েদের কাছে কখনোই সম্মানজনক ছিল না। এই হেন ছেলেটিকে একটি মেয়ে চড় মেরেছে, তাও আবার প্রথম বর্ষের মেয়ে। শুনেই এক প্রকার দৌড়ে গিয়েছিলাম আমি, সৈকত আর রূপঙ্কর। কিছুটা যাওয়ার পর লেডিস হোস্টেল। সেখানে গিয়ে দেখলাম প্রথম বর্ষের ছাত্রীরা ঘিরে রেখেছে সুদীপ্তকে, আর সেই ঘেরার মাঝে সুদীপ্তর মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম শ্যামবর্ণা দীঘল কালো চুলের কৃষ্ণকলি মেয়েটিকে। নিজের অজান্তেই সেদিন ওর একটা নামও দিয়ে ফেলেছিলাম, কৃষ্ণকলি। আমার মুখ থেকে কৃষ্ণকলি শব্দটা শুনে বন্ধু রূপঙ্কর বেশ করে আমার হাতে চিমটি কেটে বলেছিল, আরে কৃষ্ণকলি নয় রে, ওর নাম নবনীতা সেন, ফার্স্ট ইয়ারের ছাত্রী। আমার কানে কতটা গিয়েছিল তা জানি না, তবে চোখ নিবদ্ধ থেকেছিল ছিপছিপে শ্যামলা রঙের মেয়েটির চোখ দুটোর দিকে। কি শান্ত স্নিগ্ধ, অথচ কত গভীর সে দৃষ্টি। প্রথম দেখাতেই মেয়েটিকে নিজের অজান্তেই নিজের মনে জায়গা করে দিয়েছিলাম। খানিকক্ষণে নীরবতা নেমে আসে নৈরিতের গোলপার্কের বাড়ির বিশালাকার ঘরটার মধ্যে। নীরবতা ভেঙে বিন্দুই বলে ওঠে, তারপর কেমনে আপনাদের মধ্যে ভালোবাসা হয়েছিল ডাক্তারবাবু? দিদিমণি কি আগে বলেছিলেন আপনারে ভালোবাসার কথা, নাকি আপনি? সম্বিত ফিরে পেয়ে আরাম কেদারা ছেড়ে উঠে দাঁড়ায় নৈরিত। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় উঁচু টেবিলটার দিকে, যেখানে সযত্নে হরিহর রেখে গিয়েছিল হুইস্কির বোতল আর গেলাস। নৈরিতের রোজকার নির্দেশ মতো নৈরিত একটা গেলাস নিয়ে তাতে আধ গেলাস মতো হুইস্কি ঢেলে প্রায় এক চুমুকে সবটুকু হুইস্কি গলায় ঢেলে নিয়ে পুনরায় আরাম কেদারার দিকে এগিয়ে এসে শরীরটা আরাম কেদারায় মেলে দিয়ে নেশাতুর কণ্ঠস্বরে বলে ওঠে, তুমি ওর নাম কৃষ্ণকলি তা কি করে জানলে? তা আমি জানি না বিন্দু, তবে এখন আমি ওই নামটা অন্তর থেকে ঘৃণা করি, খুব খুব ঘৃণা করি। অথচ একদিন ওকে পাবার জন্য নিজের দাদামশাই, এমনকি নিজের মায়ের সাথেও বিরোধ করেছিলাম। সম্পর্ক শেষ করে চলে এসেছিলাম ব্যারাকপুরের বাড়ির সঙ্গে। বিধবা মায়ের মন আমার জন্য হাহাকার করেছিল, কিন্তু আমি এতটাই অপদার্থ মায়ের মনের ব্যথা সেদিন বুঝিনি। চলে আসার সময় মায়ের হাত দুটো চেপে ধরে বলে এসেছিলাম, মা আমি ভুল করছি না, নবনীতা সত্যি ভালো মেয়ে, ওর দোষ ও ব্রাহ্মণ পরিবারের নয়, শুধু এই সামান্য কারণে তুমি ওকে গ্রহণ করতে পারলে না। তুমি ভুল করলে মা। মা দ্রুত তার হাত আমার হাতের থেকে ছাড়িয়ে নিয়ে বলে উঠেছিলেন, খোকা, তোর বাবা একজন সামান্য কেরানি ছিলেন। তোকে ভালো স্কুলে পড়িয়ে পরবর্তীতে ডাক্তারি পড়ানোর মতো ক্ষমতা ওনার সাধ্যের বাইরেই ছিল, কিন্তু তোর দাদামশাই তোর মেধা দেখে নিজেই তোর লেখাপড়ার সব দায়িত্ব নিয়েছিলেন, তার অন্যান্য আরও নাতি নাতনিদেরকে বঞ্চিত করে। এমনকি তার স্নেহ ছায়ায় তিনি বুঝতে দেননি তুই সদ্য পিতৃহারা হয়েছিস আর আমি পতিহারা। সেই মানুষের অনুশাসন অমান্য করা মানে তাকে চরমতম অপমান করা হয়।
সর্বোপরি এবারে রীতিনীতি তো তুই সেই বাল্যকাল থেকে জেনে শুনেই বড় হয়েছিস, তবে কিসের জন্য এই রীতিনীতির লঙ্ঘন? এ বাড়িতে আজ পর্যন্ত কোনো ছেলে মেয়ে নিচু ঘরের মেয়েকে বিয়ে করার স্পর্ধাটুকু দেখানোর যেটা সাহস পায়নি, তোর কি করে তার সাহস হলো? আর যদি সাহসী হয় তাহলে তোকে এ বাড়ি, এমনকি আমার সঙ্গেও সম্পর্ক ত্যাগ করতে হবে চিরকালের জন্য। কারণ আমার কাছে আগে স্বামী ও তার পরিবারের সম্মান, তারপর আমার সন্তান। আমার সন্তানের একটা অবিবেচকের মতো সিদ্ধান্তে আমি আমার শ্বশুর বাড়ির সম্মান মাটিতে মিশে যেতে দিতে পারি না। তুই চলে যা, আর কোনো দিনও এই পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবি না। আমি জানবো আমার কোনো সন্তান ছিল না। এরপর মা আমার ঘরে এক মুহূর্তের জন্য আর দাঁড়াননি, সদর্পে চলে গিয়েছিলেন। কথাগুলি এক নিঃশ্বাসে বলে কিছু সময় চুপ করে থেকেছিল নৈরিত। বিন্দুই একটা ছোট নিঃশ্বাস ফেলে বলে উঠেছিল, কিন্তু আপনি কেমন করে জানলেন নবনীতা দিদিমণি আপনাকে ভালোবাসতেন না? সে এক দীর্ঘ ইতিহাস, তা জেনেছি অনেক পরে। আসলে সেই রাতে, মানে যে রাতে সুদীপ্তকে বেশ উপযুক্ত শাস্তি দিয়েছিল নবনীতা মানে কৃষ্ণকলি, সেই রাতে অবশ্য আমার সঙ্গে আলাপ হয়নি। আলাপ হয়েছিল আরও কিছুদিন বাদে। একদিন সকাল সকাল আমার স্যার ডাক্তার অজয় বসু আমাকে ডেকে পাঠিয়েছিলেন ওনার চেম্বারে। সেখানেই কৃষ্ণকলির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছিলেন, নৈরিত, এ আমার খুব প্রিয় ছাত্রী নবনীতা সেন, খুব বুদ্ধিমতী ও মেধাবীও, সর্বোপরি খুব সাহসী মেয়ে। শুনেছ বোধহয় কয়েকদিন আগে ওদের লেডিস হোস্টেলের একটি মেয়ের সঙ্গে অশালীন আচরণ করার কারণে ও তোমাদের সেকেন্ড ইয়ারের ছাত্র সুদীপ্ত রায় নামের ছেলেটিকে গালে দুটো চড় মেরে সকলের সামনে 108 বার কান ধরে ওঠা বসা করিয়েছে। বেচারি পুরুষটি নারী অত্যাচার সহ্য করতে না পেরে কলেজ ছেড়ে অন্যত্র পলায়ন করেছে। যাই হোক, এমন সাহসিনী ছাত্রী কজন পায় বলো তো নৈরিত? কথাগুলি বলতে বলতে বেশ উচ্চস্বরে স্যার সেদিন হা হা করে খানিক হেসে উঠেছিলেন। সেই মুহূর্তেই আমার চোখ পড়ে গিয়েছিল নবনীতার কাজল কালো দুটি সলজ্জ চোখের দিকে, যা আমাকে পর্যবেক্ষণ করছিল এতক্ষণ আমারই অগোচরে। দৃষ্টি একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে নবনীতার দৃষ্টি আনত হয়েছিল দ্রুত। আমি তখন মনে মনে বেশ এসেও ছিলাম। আর ওর নাম যে কৃষ্ণকলি দিয়ে ফেলেছি প্রথম দেখাতে, তা নবনীতা জেনেছিল অনেক পরে। স্যারের কাছে আসা যাওয়ার কারণে নবনীতার সঙ্গে প্রায় দেখা হতো আমার, মুখোমুখি দৃষ্টি বিনিময়ও হতো, কিন্তু তা ওই অবধি। আমার মনে অদম্য ইচ্ছা থাকলেও এগোবার সাহস ছিল না, কারণ হয়তো ওর ব্যক্তিত্ব। কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হয়নি। একদিন আমাদের ডাক্তারি শাস্ত্রের একটি বিষয়ে নবনীতাকে বোঝানোর দায়িত্ব পড়ল আমারই ওপর। দায়িত্বটা দিয়েছিলেন স্যার নিজে। মনে মনে আনন্দও পেয়েছিলাম বেশ, এই কারণে যে এই সুযোগে নবনীতাকে কিছু সময় কাছে পাবো। তো যাই হোক, আমি একজন শিক্ষক আর ও আমার ছাত্রী, এই সম্পর্কেই প্রথম বাধা পড়লাম। জানি না আমি ওকে কতটা ভালো শিক্ষক ছিলাম, কিন্তু ওকে বোঝাতে যে ভালো পারছি তা ওর চোখ মুখ দেখেই বুঝতাম। আর একটি ব্যাপারও লক্ষ্য করতাম, আমার থেকে জানার চাহিদা ওর দিনে দিনে বেড়েই চলেছে। তাতে আমারও আনন্দ উত্তরোত্তর হতে লাগলো। একদিন অন্ত শুরু হলো রোজই আমার হোস্টেলের ঘরে ওর আনাগোনা। এক সময় এলেও আমি বেশ অনুভব করলাম কৃষ্ণকলিও আমার কাছে একদিনও না এসে থাকতে পারতো না। কোনো না কোনো অছিলায় ও আসতে শুরু করলো। তারপর কিছুদিন যেতে না যেতেই দুজনেই একদিন বুঝতে পারলাম আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছি। বলতে পারো আমি যে ওকে ওর আড়ালে কৃষ্ণকলি নামে ডাকি তা কিন্তু তখনও জানতো না। একদিন রূপঙ্করই হাসতে হাসতে নবনীতাকে সে কথা বলেছিল। তাতে বেশ অভিমানের সুরেও বলে উঠেছিল, কেন রূপঙ্করদা, আমি কি এতটাই কালো যে আমার নাম কৃষ্ণকলি দিল তোমার বন্ধু? মুখে ও কথা বললেও কৃষ্ণকলি নামটা যে ওর খুব পছন্দ হয়েছিল তা নবনীতা জানিয়েছিল অনেক পরে। কলেজের বাৎসরিক পিকনিক হবে বিন্দু, তোমরা ওই যাকে বলো চড়ুই ভাতি সেটাই ঠিক হয়েছিল, কাছে পিঠে, কোথাও নয়। এবারে যাওয়া হবে দীঘায়, 2 দিন থাকা যাবে আর তার সঙ্গে আনন্দ অফুরন্ত। পিকনিকের ব্যাপারটা দেখার দায়িত্ব পুরোটাই নিয়েছিলেন স্যার নিজেই। রাজিও হয়ে গেলাম আমরা সবাই। অবশ্য রাজি হওয়ার কেউ না হলেও অন্তত আমরা দুজনেই হতাম, কারণ সেই সুযোগে আমরা দুজন দুজনকে পাবো।
খুব কাছে, পেয়েও ছিলাম কৃষ্ণকলিকে খুব কাছে। যতটা কাছে আসলে একটি পুরুষ একটি নারীকে চিনতে পারে, ঠিক ততটাই আমি পেয়েছিলাম ওকে। তবে সে দেখা বা সে চেনার মধ্যে ওর দেহের প্রতি কোনো লালসা বা দৈহিক চাহিদা বা কোনো মতলব আমার ছিল না। ছিল ওর প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা। তবু কৃষ্ণকলি আমায় চরিত্রহীন পুরুষ মানুষ আখ্যাটা দিতে এতটুকু দ্বিধা করেনি। একটা দীর্ঘশ্বাস ফেলল নৈরিত। নিশুতি রাতে আধো আলো আধো ছায়াময় ঘরে নেমে এলো শ্মশানের নীরবতা। তারপর কি হয়েছিল যে তিনি আপনারে কুচরিত্রের বলেছিলেন? বলবো বিন্দু, সব বলবো, তোমাকেই তো বলা যায় সব কিছু। নৈরিতের শান্ত দৃষ্টি নিবদ্ধ হলো বিন্দুর দিকে। মেয়েটা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ওর চোখে তার প্রতি কত বিশ্বাস। পুনরায় একটা দীর্ঘশ্বাস ফেলে নৈরিত শুরু করেছিল। দীঘার হোটেলে 203 নম্বর ঘরটা পেয়ে গিয়েছিলাম কাকতালীয়ভাবে। স্যার অজয় বসু হঠাৎ করেই দীঘা থেকে বাড়ি ফিরে যান কোনো একটা বিশেষ কারণে।